হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিনেমার এক ভিন্ন জগতে। এখানে আমরা শুধু মুভির গল্প বলি না বা মুভির গল্প করি না, আমরা প্রতিটি মুভির ভেতরে প্রবেশ করে তার গহীনতম রহস্যগুলো উন্মোচন করে থাকি। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আন্ডার প্যারিস নামের এই মুভিটা বর্তমানে IMDb টপ 10 ট্রেন্ডিং এ আছে এবং এই মুভিটার IMDb রেটিং হলো 5.2। এই মুভিতে আমরা দেখতে চলেছি যে একটি হাঙর কিভাবে পুরো প্যারিস শহরে তাণ্ডব সৃষ্টি করে এবং শেষমেশ কি হয় সেই হাঙরের সাথে এবং সেই জায়গার মানুষের সাথে। জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো এক্সপ্লেনটা। পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে সোফিয়া নামের এই মেয়েটাকে আমরা দেখতে পাই যে কিনা শার্ক নিয়ে রিসার্চ করছিল। সোফিয়া তার টিমকে নিয়ে প্রশান্ত মহাসাগরে লিলিক নামের একটা শার্কের প্রজাতির ব্যাপারে রিসার্চ করছিল। এরপর রাডারে তারা সিগন্যাল পায় যে শার্ক তাদের আশেপাশেই রয়েছে। এইখানে আমরা সোফিয়ার হাজবেন্ডকেও দেখতে পারি, সে তার সঙ্গীদেরকে নিয়ে পানিতে শার্ক খুঁজতে ডাইভ করে, কিন্তু সিগন্যালের ওইখানে গিয়ে ওরা দেখতে পায় যে একটি স্পার্ম ওয়েল মরে পড়ে রয়েছে আর তার দেহের অর্ধেকের বেশি কেউ খেয়ে ফেলেছিল। বন্ধুরা, এই প্রজাতির একটা অ্যাডাল্ট শার্কের ওজন প্রায় 41,000 টন পর্যন্ত হতে পারে, যদিও এইটা একটা বাচ্চা ভয়েল ছিল। এরপর ওইখানে তারা কিছু বোঝার আগেই সেইখানের মধ্যে লিলিক শার্ক চলে আসে আর ওরা খুবই অবাক হয়ে যায়, কারণ 2 মাস আগে এই লিলিক শার্কের হাইট 2.5 মিটার ছিল আর এখন ওদের হাইট প্রায় 7 মিটার ছাড়িয়ে গিয়েছে। আর 2 মাসের ভিতর 3 গুণ হাইট বেড়ে যাওয়া এইটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। এইখানে এইবার সোফিয়ার হাজবেন্ড মারাত্মক একটা ভুল করে বসে। সে শার্কের স্যাম্পল নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে সেই ললিত শার্কে আঘাত করে। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়, শার্কগুলো তাদেরকে টুকরো টুকরো করে ফেলে। আসলে শার্করা রক্ত দূর থেকেই সেন্স করতে পারে আর একবার রক্তের গন্ধ পেলে তারা খুবই হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে সোফিয়া ও একজন তার টিম মেম্বার দূর থেকে এই সকল দৃশ্যগুলো দেখছিল, কিন্তু তাদের এইখানে কিছুই করার ছিল না। এরপর সোফিয়া সেইখানের মধ্যে যায় যে এই আশায় হয়তোবা তার হাজবেন্ড এখনো পর্যন্ত জীবিত রয়েছে, কিন্তু কাটা ছেঁড়া দেহর অংশ ছাড়া সেইখানে আর কিছুই ছিল না। ঠিক এই সময় তার সামনে লিলিত চলে আসে আর সোফিয়া তাকে স্প্রেয়ার গান দিয়ে শুট করলে লিলিত সোফিয়াকে জলের গভীরে নিয়ে যেতে থাকে আর কোনো মতে সোফিয়া সেইখান থেকে বেঁচে ফিরে। আর এরপর 3 বছর অতিবাহিত হয়ে যায়। সোফিয়া সেই ঘটনার পর শার্কের উপর রিসার্চ করা একদমই ছেড়ে দিয়েছিল আর সে এখন একটা অ্যাকোরিয়ামে ট্যুর গাইডের কাজ করে। আর এইবার আমরা মিকা নামের একটা মেয়েকে দেখতে পাই যে একটি অর্গানাইজেশনের হয়ে কাজ করত আর তাদের উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রাণীদের বাঁচানো, এক কথায় যারা মেরান লাইফ সংরক্ষণের কাজ করে। মিকা সোফিয়াকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায় আর সোফিয়াকে সে জানায় লিলিতকে নিয়ে সেও রিসার্চ করছিল আর এই ললিত এখন প্যারিসের সিন নদীর দিকে চলে আসছে। আর যেহেতু সে সমুদ্র থেকে নদীতে আসছে তাই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। সোফিয়া জানায় শার্করা আবহাওয়া পরিবর্তন হলে একটি জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে, কিন্তু কোনো শার্ক নোনা জল ছেড়ে প্যারিসের পরিষ্কার জলে আসলে এই শার্ক শিওর মারা যাবে। আর যেহেতু লিলিত সোফিয়ার জীবন শেষ করে দিয়েছিল তাই সে এই বিষয়ে আর মাথা ঘামাতে চায় না, এজন্য সোফিয়া ওইখান থেকে চলে আসে। অন্যদিকে সিন রিভারের ধারে 2 জন ব্যক্তি ম্যাগনেট ফিশিং করছিল। ম্যাগনেট ফিশিং এ একটা শক্তিশালী চুম্বক জলের মধ্যে ফেলা হয় আর এইটা করে অনেক মূল্যবান জিনিসপত্র উঠে আসে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র প্যারিসে এই কাজ করে অনেকজন কোটিপতি হয়ে গেছে। যাই হোক, তারা এখানে মূল্যবান জিনিসের বদলে তারা পানির তলা থেকে একটা বোম উদ্ধার করে আর তখন পুলিশ অফিসাররা এসে সেই জায়গাটাকে সেল করে দেয়। পুলিশ অফিসাররা জানায় এইখানে এখনো 2য় বিশ্বযুদ্ধের অনেক মিসাইল জলের তলায় রয়েছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগই হলো মিসাইলের উপরের অংশ, মানে মিসাইলের উপরের অংশ যে শেলগুলো থাকে সেইগুলা। এরপর রাত্রেবেলা মিকা আর তার ফ্রেন্ড নদীতে একটা গাড়ি অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়ায় সেইটাকে এক্সামিন করতে যায়। তারা আসলে শার্ক ঢুকেছে কিনা সেইটাই দেখতে গিয়েছিল আর তারা ওইখানে গিয়ে শার্কের দাঁতের চিহ্ন দেখতে পায়, কিন্তু তখন মিকাকে পুলিশ ধরে নেয় কারণ এইভাবে কোনো কেস ইনভেস্টিগেশন করা ইনলিগাল। কিন্তু মিকার বান্ধবী সেইখান থেকে যাই হোক করে পালিয়ে যায়। এই সময় সোফিয়া তার রেডার ইউজ করে জানতে পারে ললিত প্যারিসের জলে ঢুকে পড়েছে। পরদিন অফিসাররা লোকটির বডি
গাড়ির ভিতর থেকে উদ্ধার করে, কিন্তু তার দেহে আর কিছুই অবশিষ্ট ছিল না, কারণ কোনো এক ভয়ঙ্কর প্রাণী সেটাকে খুবই বাজেভাবে খেয়ে ফেলেছিল। ওখানে সোফিয়া অফিসারকে জানায় যে এইরকম মৃত্যু আর না দেখতে চাইলে আমাদেরকে এই শার্কটাকে মারতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা আগেও যেমন বলেছি, মিকা সামুদ্রিক প্রাণীর জীবন বাঁচাতে সাহায্য করে, এজন্য সে প্ল্যান করছিল যে শার্কটাকে কিভাবে বাঁচানো যায়। এরপর অফিসাররা একটি টিম গঠন করে আর তারা ডাইভ করে সেই শার্কটাকে মারতে চাইছিল। তাদেরকে সোফিয়া তার রেডার ইউজ করে হেল্প করছিল, কিন্তু মিকা তার বান্ধবীকে দিয়ে সোফিয়ার রেডারের সিগন্যাল জ্যাম করে দেয়। এর ফলে শার্ক কোথায় আছে এইটা কেউই বুঝতে পারছিল না, আর এইটা দেখে অফিসারদের অবস্থা ভয়ে খারাপ হয়ে যায়। কিন্তু আনফরচুনেটলি শার্কের পেট ভরা থাকায় সে অন্য একটি পথ দিয়ে বেরিয়ে যায়। অফিসাররা রিয়েলাইজ করে যে ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। এর কারণ হলো প্যারিস খুবই পপুলার একটা জায়গা, আর এইখানে সবসময় মানুষজনের ভিড় লেগেই থাকে। অফিসারদেরকে মেয়র জানায় যে কিছুদিন বাদেই সিন রিভারে একটি সুইমিং ইভেন্ট রয়েছে, আর তারা সেটা কোনোভাবেই ক্যান্সেল করতে পারবে না। তাই শার্ক নিয়ে যা করার এটা তার আগেই তাদেরকে করতে হবে। অন্যদিকে মিকা একটি ভিডিও বানায় আর সেটাকে সিক্রেটলি তার সহকর্মীদের কাছে পাঠিয়ে দেয়। সে ওই ভিডিওতে বলে যে গভর্নমেন্ট ওই লিলিথ শার্ককে মারতে চায়, যে কোনো মূল্যেই সেই লিলিথ শার্ককে বাঁচাতে হবে। সে মানুষের জীবন নিয়ে ভাবছিল না, সে শুধু নিজের এজেন্ডা নিয়ে মেতেছিল। মিকা সবাইকে রাত্রেবেলা প্যারিসের মিটাকর্নে আসতে বলে। বন্ধুরা, প্যারিসের ক্যাটাকম্ব হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড টানেল, যেইখানে 60 লক্ষ মানুষের কঙ্কাল রয়েছে। আর বলা হয় যে ওইখানে কোনো ব্যক্তি যদি একা যায় তাহলে সে আর কোনোদিনই ফিরে আসে না। যাই হোক, মিকার প্ল্যান তার বান্ধবী পুলিশের কাছে সে ফাঁস করে দেয়। মিকার বান্ধবী জানায় মিকা আজকে কাটাকর্মের পাশের একটি ট্যানেলে ওরা সবাই একত্রিত হবে, সেই ট্যানেলের পানিতেই সেই শার্কটা রয়েছে। এরপর রাত্রেবেলা মিকা যখন সবাইকে নিয়ে সেইখানের মধ্যে যায়, আর তখনই অফিসাররাও সোফিয়াকে নিয়ে সেইখানের মধ্যে চলে আসে। সব অ্যাক্টিভিস্ট এবং অফিসারদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর মিকা ওইখানে নদীর জলে ঝাঁপ দেয়, এটা প্রমাণ করার জন্য যে শার্কটা মানুষের কোনো ক্ষতি করে না। আর সেই সময় সেইখানের মধ্যে একটা শার্ক চলে আসে, কিন্তু এইটা লিলিথ শার্ক ছিল না, এটা অন্য একটি শার্ক ছিল, যাকে মিকা ধরে এনেছিল এইটা প্রমাণ করার জন্য যে হাঙররা মানুষকে ভালোবাসে। কিন্তু বাকিরা মনে করছিল যে ওই শার্কটাই হলো লিলিথ শার্ক। যাই হোক, ওইখানে এবার অনেকগুলো শার্ক চলে আসে, আর তাদের ভিতরে একটি শার্ক মিকাকে বুঝিয়ে দেয় যে শার্করা মানুষকে কতটা ভালোবাসে। আসলে তারা মানুষকে ভালোবাসে না, তারা মানুষের মাংস খেতে ভালোবাসে। সে মিকাকে সবার সামনেই রসিয়ে রসিয়ে খেয়ে ফেলে। আর এইটা দেখার পরে সামুদ্রিক জীবকে বাঁচানোর কথা ওইখানে থাকা সবাই ভুলে যায়, আর ওইখানের মধ্যে যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে নিজের হাতে কাটা না ফুটলে কিছু মানুষ বুঝতেই চায় না যে কতটা আঘাত লাগে। এইখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিস্ট শার্কের খাবারে পরিণত হয়, আর সেইখানে নদীর পানি রক্তে পুরো লাল হয়ে যায়। তারা তখন আলটিমেটলি রিয়েলাইজ করে যে সব জিনিস সংরক্ষণ করার জন্য তৈরি হয় না, কিছুকে আটকাতে বা মারতে হয়। এরপর যারা বেঁচে ছিল তাদের সকলকেই সেই ট্যানেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়, আর এর মধ্যেই তারা একটি শার্ককে ওইখানে মেরে ফেলেছিল, যেইটাকে সোফিয়া পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার সাথে নিয়ে যায়। সোফিয়া তাকে এক্সামিন করার পর জানতে পারে যে এইটা একটা ফিমেল শার্ক, যার বয়স হলো মাত্র 2 মাস। আর এরপর সে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে তার পেটেও অনেকগুলো বাচ্চা রয়েছে। সে আরো জানায় এই শার্ক অ্যাসেক্সুয়ালি প্রেগনেন্ট হয়েছে, এর মানে হলো তার প্রেগনেন্টের জন্য কোনো পুরুষ শার্কের দরকার হয়নি, সে নিজে থেকেই বাচ্চা জন্ম দিতে সক্ষম। আসলে এই শার্কের মধ্যে ভয়ানক নিউট্রিশন হয়েছে, যার ফলে তারা 2 মাস হতে না হতেই অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পেরেছে, আর এইভাবেই তাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আর এছাড়াও তারা লবণাক্ত পানি ছাড়া পরিষ্কার পানিতেও বেঁচে থাকার ক্ষমতা সম্পূর্ণরূপেই পেয়ে গিয়েছে। ওরা আন্দাজ করে শার্কের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়ে গিয়েছে, আর ওরা ক্যাটাকম্বের ভিতরে রয়েছে। তাই ওরা ডিসাইড করে যে ওদেরকে বোম দিয়ে ক্যাটাকম্বই উড়িয়ে দিতে হবে। এবং পরদিনই ছিল সেই সুইমিং ইভেন্ট, যেইখানে অনেক লোক সিং রিভারে সুইমিং করবে, কিন্তু নদীর জলে যে শার্ক রয়েছে এইটা পাবলিককে জানানো হয় না। সেই ইভেন্ট অর্গানাইজাররা চাচ্ছিল সেই ইভেন্টটা ভালোভাবে সম্পূর্ণ হোক, কারণ পৃথিবীর সবার চোখই প্যারিসে থাকবে। তাই তখন তারা সেফটির জন্য পানির এক
প্রান্তে সেইখানের মধ্যে অফিসারদের নিয়ে বড় বড় নেট নিয়ে ঘিরে দিতে বলে, যার কারণে কোনো শার্ক আসলে সেইটা নেটের জালে বেঁধে যাবে। অন্যদিকে সোফিয়া আর কিছু অফিসার ক্যাটাকম্বের ভিতর বোম ব্লাস্ট করার প্ল্যান বানাচ্ছিল। ওরা তাই যে যার কাজে লেগে পড়ে এবং সোফিয়াকে নিয়ে আরেকজন মেম্বার ওরা জলের গভীরে একটি এক্সপ্লোসিভ লাগাতে যায়। ওখানে খুব অন্ধকার ছিল তাই পানির তলায় ওরা ফ্লেয়ার জ্বালায় আর ওরা দেখতে পায় হাজার হাজার শার্ক ওদের আশেপাশ দিয়ে ঘুরছে। এরা আসলে বাচ্চা শার্ক ছিল, কিন্তু এক একটা সাইজ দেখে ওরা বুঝতে পারে যে একটা শার্কই ওদের সকলকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এরপর ওরা যাই হোক করে জলের তলায় বোম ব্লাস্ট করে কোনো রকমে জলের তলা থেকে বেঁচে উপরে উঠে আসে। কিন্তু বাচ্চাগুলো মরে যাওয়ায় ওদের মা মানে লিলিথ হাঙর একদমই হ্যাপি ছিল না। ললিত সোফিয়াকে নোটিস করে না, কারণ সোফিয়া খুব শান্ত ছিল। আর এরপর ললিত নেট ছিঁড়ে সেই সুইমিং ইভেন্টের মধ্যে ঢুকে যায় আর ওইখানের মধ্যে সে একটি লোকের দেহ দুভাগ করে খেয়ে ফেলে। আর এরপরেই ওইখানে থাকা সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করতে শুরু করে। আর ওইখানে আরো অনেক শার্ক চলে আসে যারা হয়তো ক্যাটাকম্বের বাইরে অন্য কোথাও ছিল। আর এরপর স্বাভাবিকভাবেই পুরো নদী রক্তে লাল হয়ে যায় আর সকলের দেহের অংশ পানিতে ভাসছিল। আর এই আগুনের মধ্যেই কেরোসিন তেল ঢালার কাজ করে এইখানে থাকা অফিসাররা, আর এইখানে তারা গুলি ছুড়তে থাকে। আর আগে আমরা দেখেছিলাম যে নদীর জলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেক মিসাইল এবং মিসাইলের শেল রয়েছে। সো গুলি রাখতেই চেন রিয়াকশনের মতো পরপর সকল মিসাইলগুলো ফেটে যেতে থাকে। আর সেইখানে ব্লাস্ট এতটাই ভয়ানক ছিল যে সুনামির ফলে প্যারিসে সম্পূর্ণটাই পানির তলায় ডুবে যায়। এরপর আমরা নিউজে দেখতে পাই শার্করা একে একে আশেপাশের শহরে এসে ছড়িয়ে পড়ছে আর তারা এইভাবেই পুরো দুনিয়াতেও ছড়িয়ে পড়বে। আর এরই সঙ্গে এই মুভিটা এইখানের মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা শেষ হয় এমন একটি পর্যায়ে যেইখানে সাসপেনশনে ভরা। হয়তোবা এই মুভিটার দ্বিতীয় পার্টটাও আসবে এবং দ্বিতীয় পার্ট আসলে সেটা আমরা এক্সপ্লেন করব। সো বন্ধুরা, মুভির এক্সপ্লেনটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।